সবাইকে শুভেচ্ছা জানিয়ে মাছরাঙা দেশের সংবাদে স্বাগত জানাচ্ছি আমি ফারহানা পারভিন। দেশের অন্যান্য অঞ্চলের খবরের সঙ্গে আজ থাকছে চট্টগ্রাম বিভাগের সংবাদ কর্ণফুলীর তীরে। শুরুতে জানিয়ে দিচ্ছি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। সারা দেশে তাপদাহ চলবে আরও একদিন। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোর এবং চুয়াডাঙ্গায়। 5ই মে বৃষ্টির সম্ভাবনা বলছে আবহাওয়া বিভাগ। ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাসে হাওড় অঞ্চলে চলছে ধান কাটা। 80% পরিপক্ক করে ধান কেটে ফেলার পরামর্শ কৃষি বিভাগের। এবার বিস্তারিত সংবাদ। দেশের 5 বিভাগে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামীকাল সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় চট্টগ্রাম এবং সিলেট বিভাগ এবং ঢাকা, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের বিভিন্ন এলাকায় ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার কথা জানা গেছে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এদিকে আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোর এবং চুয়াডাঙ্গায় 42.8 ডিগ্রি সেলসিয়াস। এদিকে দেশের চলমান তাপপ্রবাহে নাকাল, সিরাজগঞ্জ, দিনাজপুর, নওগাঁ, নারায়ণগঞ্জ এবং টাঙ্গাইল সহ বিভিন্ন জেলার মানুষ। বিভিন্ন জেলার হাসপাতালে বাড়ছে হিট স্ট্রোকে আক্রান্তের সংখ্যা। গতকাল বিকেলে দিনাজপুরের ঘোড়াঘাটে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। গেল 2 সপ্তাহে হিটস্ট্রোকে আক্রান্ত শতাধিক রোগীকে বহির এবং জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে 100 শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালে। গড়ে প্রতিদিন 120 থেকে 130 জন ডায়রিয়া আক্রান্ত রোগী ভর্তি হচ্ছেন সেখানে। অসহনীয় গরমে বিপর্যস্ত দেশের প্রায় প্রতিটি এলাকা। পর্যাপ্ত সেচ দিতে না পারায় ধানের উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন কৃষকরা। যশোর এবং কুষ্টিয়া থেকে জনজীবনে তাপপ্রবাহের প্রভাব নিয়ে জানিয়েছেন প্রতিনিধি রাহুল রায় এবং তাশরিক সঞ্জয়। আসলে দুর্যোগের আবহ তৈরি হয়েছে। এখানে গতকাল 42.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল, যেটি শরৎকালের সর্বোচ্চ তাপমাত্রা কুষ্টিয়ার মানুষের জন্য। এছাড়া খালি চোখেই কিন্তু সূর্যের যে প্রখরতা, তার লেলিহান শিখা দেখা যাচ্ছে। কুষ্টিয়ার বড় একটা অংশ রয়েছে যেটি পদ্মা এবং গড়াই অববাহিকায় চরাঞ্চল। এই চরাঞ্চলে মানুষের হাজার হাজার মানুষের বসতি রয়েছে, যেখানে কিন্তু তাপমাত্রার অনুভূত তাপমাত্রা সেখানে আরও বেশি চরমে পৌঁছেছে বলে আমরা খবর পেয়েছি। এখনো পর্যন্ত 2-1টি স্বেচ্ছাসেবী সংগঠন বা সংস্থা মানুষের পাশে এসে দাঁড়ালেও এই দুর্যোগ মুহূর্তে কিন্তু আমরা দেখতে পেয়েছি এখানে উল্লেখযোগ্য বা বড় পরিসরে কোনো সংস্থা, কোনো সংগঠন কিংবা কোনো রাজনৈতিক সংগঠন এখনো পর্যন্ত মানুষের পাশে এসে বিভিন্ন কর্মসূচি নিয়ে দাঁড়ায়নি। যশোরের সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করার পর আজও আসলে আগুনের হাওয়া বইছে। বিশেষ করে দুপুরে মানুষ ঘরের বাইরে বেরোতে পারছে না। আমরা কিছুক্ষণ আগে খোঁজখবর নিয়েছি, যশোর জেনারেল হাসপাতালে প্রতি ঘন্টায় 3 থেকে 4 জন রোগী আসলে গরমজনিত রোগে সেখানে ভর্তি হচ্ছেন এবং এক পর্যায়ে বহির্বিভাগেও প্রচণ্ড ভিড় আমরা লক্ষ্য করেছি। একই সাথে হাসপাতালে বেড সংকুলান না হওয়ায় বাইরে অর্থাৎ সবখানেই আসলে আমরা রোগী দেখেছি। তো সিভিল সার্জন আমাদেরকে জানিয়েছেন জেলা স্বাস্থ্য বিভাগ সরকারি নির্দেশনায় আসলে প্রস্তুত রয়েছে। হাসপাতালে যত রোগী আসুক না কেন তাদেরকে তাদের সেবা দেওয়ার জন্য সব ধরনের প্রস্তুত রয়েছেন। একই সাথে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে আমরা দেখেছি যে খাওয়ার স্যালাইন সহ ঠান্ডা পানি আসলে রাস্তায় রাস্তায় বিতরণ করা হচ্ছে। আর সব কিছু মিলিয়ে আসলে করোনার সময় যেমন মানুষকে সাহায্য করেছিল, ঠিক তেমনই গরমের দিনে আসলে বিভিন্ন সংগঠন, ব্যক্তির উদ্যোগে মানুষ রাস্তায় নেমেছেন এবং মানুষকে সাহায্য করছেন। অর্থাৎ সব কিছু মিলে যশোরের পরিস্থিতি আসলে উত্তপ্ত হয়ে উঠেছে এবং রাত দিন সমান তালে যশোরে গরম অনুভূত হচ্ছে। মানুষের কষ্টের আসলে শেষ নেই। তীব্র গরমে চট্টগ্রাম, পটুয়াখালী, সিরাজগঞ্জ, ভোলা, লক্ষ্মীপুর এবং দিনাজপুরে দিনমজুর ও পথচারীদের বিনামূল্যে সুপেয় পানীয় ও স্যালাইন বিতরণ করছে বিভিন্ন সংগঠন। দুপুরে চট্টগ্রাম নগরীর বায়াজিদের টেক্সটাইল এলাকায় বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন এবং শরবত বিতরণ করে ওয়ার্ল্ড যুবলীগ। পটুয়াখালীতে শরবত এবং বিশুদ্ধ পানি বিতরণ করেছে অ্যানিমাল লাভার্স অফ পটুয়াখালী। সিরাজগঞ্জে পথচারী এবং শ্রমজীবীদের সুপেয় পানি দিয়েছে জেলা বিএনপি। এছাড়া ভোলা পৌর মেয়র এবং বেসরকারি সংগঠন ভোলা ব্রাদার্স নেভিগেশনের উদ্যোগে শহরের বিভিন্ন এলাকায় লেবুর শরবত এবং সুপেয় পানি বিতরণ করা হয়েছে। লক্ষ্মীপুরের উত্তর তেমোহনী এলাকায় ছাতা এবং খাবার স্যালাইন বিতরণ করেছে জেলা যুবলীগ। দিনাজপুরের চকবাজ এলাকায় তৃষ্ণার্ত পথচারীদের ঠান্ডা লেবুর শরবত সরবরাহ করেন জেলার অনলাইন শপিং গ্রুপ। 72 ঘন্টার মধ্যে দেশের উত্তর পূর্বাঞ্চল এবং উজানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের। এই পরিস্থিতিতে সুনামগঞ্জ, নেত্রকোনা, হবিগঞ্জ এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার হাওর অঞ্চলে চলছে দ্রুত ধান কাটা। 80% পরিপক্ক হলেই ধান কেটে ফেলার পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ। ডেস্ক রিপোর্ট।
বন্যার ক্ষতিকর প্রভাব থেকে রক্ষায় তীব্র দাবদাহ উপেক্ষা করেই দ্রুত ধান কাটার চেষ্টা করছেন সুনামগঞ্জ, নেত্রকোনা, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া সহ বিভিন্ন জেলার হাওর অঞ্চলের কৃষকরা। একই সাথে চলছে মাড়াই ও শুকানোর কাজও। আবহাওয়া অনুকূল ও তাপদাহ বেশি হওয়ায় এরই মধ্যে ৮০% ধানই পরিপক্ক হয়েছে বেশিরভাগ হাওরে। এবছর ফসল খুব মোটামুটি ভালো ফসল হয়েছে। আবহাওয়ার যে ইয়েটা ছিল এটাও ইনশাল্লাহ কাটে গেছে। আমাদের খুব ফসল এবছর খুবই উন্নতমান ফসল হয়েছে। ধান হুয়াইতাছি, ধান সিদ্ধ দিয়া ধান হুয়াইতাছি, কেয়ার হুয়াইতাছি, ধান তুলতাছি। এবার বিনা ২৫, ২৬, ব্রি ৮৯, ৯২, ৯৬ এবং বঙ্গবন্ধু ১০০ ও ১০১ সহ ৩৭ জাতের উফশী ধানের আবাদ বেশি হয়েছে সুনামগঞ্জের হাওরে। নেত্রকোনার হাওর জুড়ে হয়েছে ব্রি ৮৮, ৮৯ ও ৯২। 89 কাটতাছি, মোটা কাটতাছি 5 ইট, এটা বাম্পারে হলন। আমরা ক্ষেতের মধ্যে ধান মারাইতেছি, ক্ষেত থেকে আমরা ধান বিক্রি করে ফেলি। ব্রি ২৮, ৮৮, ৯৬, ১০১, ২, ৪, বিনা ২৫ সহ বেশ কিছু নতুন জাতের বোরোর আবাদ হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার হাওড়া অঞ্চলে। সকাল থেকে আমরা কাজে আছি, এই ধান লইয়া রইদে শুয়াইতাছি, মেঘে ভিজতাছি। এখন আমাদের ধান কাটার মেশিন আইসা আমাদের অনেক উপকার হয়েছে। মানে ৫০০ টাকা কাটাতে সহজ হয়, ধানটা আমরা অতি তাড়াতাড়ি তুলতে পারি। এছাড়া হবিগঞ্জে অন্যান্য জাতের পাশাপাশি এবার বেশ সাড়া ফেলেছে নতুন উদ্ভাবিত ব্রি ৬৭, ৮৪, ৮৮, ৯৬ ও ১০০। উৎপাদন খরচ বেশি পড়লেও এবার ধানের ফলন ও দাম ভালো হওয়ায় কৃষকের মুখে হাসি। মাঠ থেকেই প্রকারভেদে প্রতিমন ভেজা ধান ৮০০ থেকে ৯৫০ আর শুকনা ১০০০ থেকে ১২০০ টাকায় বিক্রি হচ্ছে। ২-৩ বছর একটা নামে গেছে, এই বছর ফসল খুবই ভালো হয়েছে। ৮ মণ ধান হয়েছে, ৮,০০০ টাকা বেচছি। তার থেকে আমার ৩২০০ টাকা বাদ বাহিরে আমি লাভবান আছি আলহামদুলিল্লাহ। চিকন কিনতে আছে ৮০০, ৯৬০ আর মোড়া কিনতে আছে ৮২০, ৩০, ৪০। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে ৪ জেলার হাওর অঞ্চলেই এবার ধান আবাদের লক্ষ্য ছাড়িয়েছে। উৎপাদনও লক্ষ্য ছাড়িয়ে যাওয়ার আশা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। ১০০০টি কম্বাইন্ড হারভেস্টারের মাধ্যমে প্রত্যেকটা উপজেলায় গুঁড়ো ধান কর্তন চলছে। এর পাশাপাশি সুনামগঞ্জ জেলার নিয়মিত শ্রমিক প্রায় ২ লাখ, অনিয়মিত শ্রমিক ৩০,০০০ এবং বাইরের জেলা থেকে প্রায় ১০,০০০ শ্রমিক, মোট ২,৪০,০০০ শ্রমিকের মাধ্যমে আমাদের গুঁড়ো ধান কর্তন চলছে। যেখানে আমাদের মাঠে ধান কাটা হচ্ছে এবং ধানের বর্তমানে যে স্টেজে আছে, আমরা আশা করি যে যেহেতু আমাদের কম্বাইন হারভেস্টার মেশিন আছে, যদি আমরা কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ না আসে তাহলে ইনশাল্লাহ এই মাসের মধ্যে আমাদের হাওড়ার যে ধানগুলি আছে এটা আমরা সম্পূর্ণ কর্তন করতে সক্ষম হব। আমাদের প্রায় ৩২,১০০ হেক্টর হাওরের জমি আছে। এই জমিগুলো থেকে অলরেডি কর্তন শুরু হয়ে গেছে। আমাদের প্রায় হাওরের 10%, এর প্রায় ৩,২১৫ হেক্টর জমিতে কর্তন হয়েছে। আমরা ফলনও বেশ ভালো পাচ্ছি। এরই মধ্যে দেশের প্রায় প্রতিটি হাওরে ৭০ থেকে ৮৫ ভাগ ধান কাটা হয়ে গেছে। চলতি সপ্তাহের মধ্যেই বাকিটা কাটা হয়ে যাবে আশা করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। নাদিয়া আফরিন, মাছরাঙা নিউজ ডেস্ক। নানা কর্মসূচির মধ্য দিয়ে দেশের বিভিন্ন জেলায় পালিত হচ্ছে মহান মে দিবস। সকালে পাবনা জেলা প্রশাসকের কার্যালয় থেকে র্যালি নিয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ আসাদুজ্জামানের সভাপতিত্বে হয় আলোচনা সভা। এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার আকবর আলী মুন্সি, জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিম পাকুন এবং কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের উপমহাপরিদর্শক শেখ আসাদুজ্জামান। এদিকে মানিকগঞ্জ, জামালপুর, গাইবান্ধা, ব্রাহ্মণবাড়িয়া, পটুয়াখালী, চাঁদপুর সহ বিভিন্ন জেলায় অনুষ্ঠিত হয় র্যালি এবং আলোচনা সভা। এছাড়াও দিনটি উপলক্ষে খেটে খাওয়া মানুষদের মাঝে আখের রসের শরবত বিতরণ করেছে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন। মাছরাঙা টেলিভিশনের সহকারী প্রযোজক শাহিনুজ্জামান শাহিন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। দুপুরে অসুস্থ বোধ করায় তাকে রাজধানীর মিরপুরের একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মাছরাঙা টেলিভিশনের জনপ্রিয় আয়োজন খেলার মাঠে অনুষ্ঠানের প্রযোজক ছিলেন তিনি। ভাই বোনদের মধ্যে সবার ছোট ছিলেন শাহিনুজ্জামান। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগে পড়ালেখা শেষ করে ২০১৩ সালে মাছরাঙা টেলিভিশনে কাজ শুরু করেন। তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছে মাছরাঙা পরিবার। ২ মাস মাছ শিকার বন্ধ থাকার পর আজ থেকে চাঁদপুর, ভোলা, লক্ষ্মীপুর এবং পটুয়াখালীর বিভিন্ন নদ নদীতে নেমেছেন
জেলেরা। জাটকারক্ষায় দেশের 5টি অভয়াশ্রমে মার্চ এপ্রিলে মাছ ধরায় যে নিষেধাজ্ঞা ছিল তা গত মধ্যরাতে শেষ হয়। তবে মাছ ধরা শুরু হলেও জেলেরা জানিয়েছেন জালে কাঙ্ক্ষিত ইলিশ মিলছে না। তবে মৎস্য কর্মকর্তা বলছেন তাদের অভিযান সফল হয়েছে। এই মৌসুমে নদীতে প্রচুর ইলিশ পাওয়ার আশা করছেন তারা। চলতি অর্থবছরে ইলিশ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 6 লক্ষ টন, যা গত বছরের চেয়ে প্রায় 50,000 টন বেশি। দর্শক, বরিশালের লক্ষ্মীপুর থেকে মাছ ধরা শুরুর বিষয়ে আরও খবর জানিয়েছেন গিয়াসউদ্দিন সুমন এবং শাকির মোহাম্মদ রাসেল। অতি আহরণ বন্ধ এবং ইলিশ সহ সব ধরনের মাছ বড় হওয়ার সুযোগ করে দেওয়ার জন্য বরিশালে অভয়াশ্রমে মার্চ মাসের 1 তারিখ থেকে 30 এপ্রিল পর্যন্ত এই 2 মাস সরকারের নিষেধাজ্ঞা ছিল। বরিশাল সদর, হিজলা, মেহেন্দিগঞ্জ উপজেলার মেঘনা, গজারিয়া, কালাবদর নদীর 82 কিলোমিটার অভয়াশ্রমে 2 মাস গোপনে মাছ ধরার অপরাধে 222 জনকে দণ্ড দেওয়া হয়েছে। জরিমানা করা হয়েছে 3,41,800 টাকা। কারেন্ট জাল আটক করেছে 47,34,000 মিটার। এই জাল, আটককৃত জাল আগুনে পোড়ানো হয়েছে। 94টি ছিল মোবাইল কোর্ট আর অভিযান ছিল 302টি। এর ফলে সব ধরনের বড় মাছ পাওয়ার প্রত্যাশা করছে বরিশালবাসী। সরকার ঘোষিত মার্চ এবং এপ্রিল গত 2 মাস যে ইলিশের অভয়াশ্রম ছিল মেঘনা নদীতে, সেটি গতকাল শেষ হয়েছে। গত মধ্যরাত থেকে জেলেরা যথারীতিভাবে তারা নদীতে গিয়েছে এবং তারা মাছ শিকারে গিয়েছে। গত রাত 12টার পর থেকে যারা নদীতে গিয়েছে তারা ভোর রাতে ফিরেছে। তারা যে আশায় আসলে নদীতে গিয়েছে গত 2 মাস নিষেধাজ্ঞার পর, তেমনটি তারা আশানুরূপ ইলিশ তেমন পাওয়া যায়নি। জেলেরা বলেছেন যে গত 2 মাস নিষেধাজ্ঞার পর তারা যথারীতিভাবে নদীতে মাছ শিকারে গেলেও সেখানে কিন্তু তারা আশানুরূপ ইলিশ পাওয়া যায়নি। তবে যে জেলা মৎস্যকর্মার সাথে কথা বলেছি, আমিনুল ইসলাম, তিনি বলেছেন যে আসলে বর্তমান নদীতে যে নাব্যতা সংকট এবং পানির সংকটের কারণে এবং পানি নেমে যাওয়ার কারণে অনেকটাই ইলিশ সংকট রয়েছে। তবে বৃষ্টিপাত হলেই সেখানে মাছের আবার উৎপাদ হবে এবং জেলেরা যথারীতি মাছ পাবে। এবার চট্টগ্রাম বিভাগের সংবাদ কর্ণফুলী তীরে। উপাচার্য ও শিক্ষক সমিতির দ্বন্দ্বের জেরে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। বিকেল 4টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হলেও তা প্রত্যাখ্যান করে সকাল থেকে সাধারণ শিক্ষার্থী, ছাত্রলীগ ও বাংলা বিভাগের শিক্ষার্থীরা আলাদা আলাদা ব্যানারে মানববন্ধন এবং বিক্ষোভ করেছে। শিক্ষার্থীদের দাবি, উপাচার্য শিক্ষক সমিতির দ্বন্দ্বের জেরে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। গেল 28 এপ্রিল উপাচার্য তার দপ্তরে প্রবেশের সময় শিক্ষক সমিতির সদস্যদের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটে। পরে দুই পক্ষই থানায় 2টি অভিযোগ জানিয়েছে। ঘটনা তদন্তে 2টি নিরপেক্ষ কমিটি করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট। বান্দরবানের রুমা সোনালী ব্যাংকে হামলা এবং অস্ত্র লুটের ঘটনায় আটক সশস্ত্র সংগঠন কেএনএফ এর জেসি সিংরিনপার বম নামে এক নারী সদস্যকে জেল হাজতে পাঠিয়েছে আদালত। দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নাজমুল হোসাইন এই আদেশ দেন। পুলিশ জানায়, গতকাল বিকেলে বান্দরবানের রুমা উপজেলায় যৌথ বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে সন্দেহভাজন এই নারীকে গ্রেফতার করে। এখন পর্যন্ত যৌথ অভিযান চালিয়ে 9টি মামলায় 81 জনকে গ্রেফতার করা হয়েছে। রাঙ্গামাটিতে 2 দিনব্যাপী লিডারশিপ ট্রেনিং ক্যাম্প শুরু করেছে ন্যাশনাল ডিবেট ফেডারেশন এনডিএফ। সকালে জেলার বার্গিং লেক রিসোর্টে ট্রেনিং ক্যাম্পের উদ্বোধন করেন পুলিশ সুপার মীর আবু তৌহিদ। এ সময় আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্বে ছিলেন এনডিএফ বিডির চেয়ারম্যান AKM শোয়েব। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ক্যাম্প ডিরেক্টর M আলমগীর। দেশে বিভিন্ন জেলা নির্বাচিত 100 বিতার্কিক অংশ নিচ্ছেন এই ট্রেনিং ক্যাম্পে। কষ্ট করলে কেষ্ট মিলে, সেটির বাস্তব প্রমাণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। শ্রমিক থেকে হয়েছেন বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট। শৈশব থেকে নিজ শ্রম এবং মেধায় এ পর্যায়ে আসা তরুণ ভবিষ্যতে হতে চান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ঘুরে এসে বিস্তারিত আব্দুল্লাহ রাকিবের রিপোর্টে। ক্যামেরায় ছিলেন রবিউল টিপু। মেধা, শ্রম আর সাফল্য, এই তিনের বাস্তব প্রতিচ্ছবি গিয়াসউদ্দিন রিয়াদ নামের এই তরুণ। এসএসসিতে বিজ্ঞান বিভাগে জিপিএ 5 পেলেও পারিবারিক অনটনে একসময় বন্ধ হয়ে যায় পড়ালেখা। জীবিকার তাগিদে 2016 সালে পৌঁছান চট্টগ্রাম নগরীতে।
সামান্য মজুরিতে করেছেন শ্রমিকের কাজ। কখনো রাজমিস্ত্রি, কখনো বা থাই গ্লাসের দিনমজুর। অদম্য ইচ্ছাশক্তিতে চালিয়ে গিয়েছেন নিজের লেখাপড়া। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে সম্প্রতি শেষ করেছেন স্নাতক, হয়েছেন সম্মিলিতভাবে পঞ্চম। জীবন সংগ্রামে নেমে ইতি টেনেছিলেন পড়াশোনার। ওস্তাদের সাথে থাই গ্লাসের কাজ করতে গিয়ে বাড়ির মালিকের কটু কথার জেরে 2017 সালে ভর্তি হন উচ্চ মাধ্যমিকে। যেহেতু আমাদের কাজগুলো ছিল গ্লাস কাটতে হয়, অ্যালুমিনিয়াম কাটতে হয়, মেশিনের আওয়াজ থাকে, ড্রিল মেশিন চালাতে হয়, তো প্রচুর সাউন্ড থাকে। তো ওনার ছেলের পরীক্ষা ছিল পরদিন, তো সেই প্রেক্ষিতে উনি একটা আমাদের সাথে রাগান্বিত হয়ে কটু কথা বলছিল, বাজে কথা বলছিল। তো গণ্ডমূর্খ বলে একটা শব্দ উনি উচ্চারণ করেছিল, যেটা আসলে আমার গায়ে লাগে। কলেজের এক বন্ধু আর তার বড় ভাইয়ের সহায়তায় এইচএসসি শেষ করে দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। যেখানে একসময় দিনমজুর হিসেবে কাজ করেছেন, সেখানে এই শিক্ষার্থী হিসেবে ভর্তির সুযোগও পেয়ে যান মেধার জোরে। এর আগেও আমি চিটাগং ইউনিভার্সিটিতে কাজ করার জন্য এসেছি, গ্লাসের কাজ করার জন্য এসেছি। তখন আমি এটা ঢুকি নাই। বিশ্ববিদ্যালয় জীবনে টিউশন করেই দিন কেটেছে তার। অর্থাভাবে না খেয়েও কেটেছে অনেক রাত। 7 ভাই বোনের মধ্যে সবার ছোট রিয়াদের আয়ে চলে তার বৃদ্ধ পিতামাতার সংসার। ভবিষ্যতে দেশের মানুষের জন্য করতে চান কিছু, হতে চান শিক্ষক। জীবনের কঠিন পথ পাড়ি দেওয়া রিয়াদের সংগ্রামের কথা জানতো না তার সহপাঠী ও শিক্ষকরাও। গত 3রা এপ্রিল স্নাতকের ফল প্রকাশের পর ফেসবুকে তার স্ট্যাটাসের মাধ্যমে প্রথম সে কথা জানতে পারে তারা। তার এমন সাফল্যে গর্বিত বিভাগের শিক্ষক ও সাবেক সহকর্মীরা। আসলে আমার নিজের ব্যক্তিগতভাবে আমার খুব ভালো লাগছে, এবং ওর যে এমিন লাইফ, আল্লাহ ওর আমাদের আশা কবুল করক, আমি আন্তরিকভাবে দোয়া করি। এবং আমাদের মার্কেটের মোটামুটি যারা ওকে চিনে জানে, সবাই ওরে খুব ভালো জানে এবং সবাই ওর ভালো চায়। রিয়াদের এই জীবন নিঃসন্দেহে আমাদের শিক্ষার্থীদের মধ্যে একটা ছাপ ফেলবে, তার সহপাঠীদের মধ্যে এবং তার অনুজদের মধ্যে। যারা রিয়াদের এই গল্পটা জানবে, তারা বুঝবে যে জীবনে যত বাধাই আসুক না কেন, আমার লক্ষ্যে যদি আমি স্থির থাকি, তাহলে আমি ওই বাধা অতিক্রম করতে পারবো। জীবন নিয়ে হতাশা নেই রিয়াদের। তার সহপাঠীরা বলছেন মেধাবী তরুণদের জন্য দৃষ্টান্ত হতে পারেন তিনি। আব্দুল্লাহ রাকিব, মাছরাঙ্গা সংবাদ, চট্টগ্রাম। সুন্দরবনের পশুর নদী থেকে একটি মৃত রয়্যাল বেঙ্গল টাইগার উদ্ধার করা হয়েছে। গতকাল বিকেলে 5টায় পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের জোংরা এলাকায় নদীর চরাঞ্চলে ভাসতে থাকা রয়্যাল বেঙ্গল টাইগারের মরদেহ উদ্ধার করা হয়। 9 থেকে 10 বছর বয়সী পুরুষ বাঘটির শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে অতিরিক্ত গরমে হিট স্ট্রোক করে মারা গেছে। ময়না তদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে বলে জানিয়েছেন বন কর্মকর্তারা। প্রধানমন্ত্রী কার্যালয়ের ব্যক্তিগত সহকারী ও বরিশাল সিটি কর্পোরেশনের মুখ্য নির্বাহী কর্মকর্তা সহ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের পরিচয়ে চাকুরি দেবার নাম করে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে শাকিল নামে একজনকে গ্রেফতার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ। দুপুরে পুলিশ কমিশনার কার্যালয়ে কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনে এ কথা জানান উপ পুলিশ কমিশনার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার। এ সময় তিনি জানান, নগরীর দক্ষিণ আলেকান্দার তরিকুল ইসলামকে সিটি কর্পোরেশনের লাইসেন্স শাখায় চাকুরি দেবার নাম করে বিভিন্ন সময় টাকা নেয় শাকিল। তরিকুলের অভিযোগের ভিত্তিতে শাকিলকে ঢাকার মিরপুর থেকে গ্রেফতার করে ডিবি পুলিশ। শাকিলের গ্রেফতারের খবরে অনেক ভুক্তভোগী পুলিশের সঙ্গে যোগাযোগ করছে। পর্যন্ত প্রায় 50 লাখ টাকা হাতিয়ে নেবার অভিযোগ পাওয়া গেছে। একটি অ্যাপস বানানোর পর ভাগ্য ফিরেছে রংপুরের এক যুবকের। তার অ্যাপ থেকে আয় এখন বছরে প্রায় কোটি টাকা। এখানে কাজ করে পরিবারের অভাব ঘোচাচ্ছেন অনেকে। রংপুর থেকে ফুয়াদ হাসানের তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। বাংলায় কিংবা ইংরেজিতে যে কোনো প্রশ্নের উত্তর জানতে চান, কিংবা চান আইনি পরামর্শ অথবা ডাক্তার দেখানোর কোনো পরামর্শ, সবই পাবেন আপনার মোবাইলে একই অ্যাপসে। এমন কয়েকটি সেগমেন্টে বিভিন্ন ফিচার সম্বলিত অ্যাপস তৈরি করে সাড়া ফেলেছেন রংপুরের এক তরুণ ব্যবসায়ী। এতে শুধু তার নিজের আয়ের ক্ষেত্র তৈরি হয়নি, কর্মসংস্থান হচ্ছে অনেকেরই। বাবার হোটেল ব্যবসায় ম্যানেজারের চেয়ারে বসে অ্যাপস তৈরির কাজ শুরু করেছিলেন। ব্যবসা বদলে এখন সেটিকে করেছেন কাপড়ের দোকান। তার অফিসও এটি।
অ্যাপস ডেভেলপমেন্ট এবং তদারকি করছেন এখানে বসেই। তার টিমের কয়েকজন সদস্য সার্বক্ষণিক আপডেট করছেন অ্যাপের বিভিন্ন তথ্য ও সেবা, যাদের বেতন 20,000 থেকে শুরু করে 70,000 টাকা পর্যন্ত। তারপরও মাসে লাখেরও বেশি আয় করছেন এই অ্যাপ থেকে। প্রতি মাসে 5 লক্ষাধিক টাকার বেশি হচ্ছে বেতন এবং সার্ভার মেইনটেনেন্স, মার্কেটিং সব মিলে খরচ হচ্ছে। ক্লাস 1 থেকে আমি আমার বাবার ব্যবসায় হেল্প করি। তা আমার বাবার হচ্ছে আমাদের এলাকায় হোটেল বা রেস্টুরেন্ট ব্যবসা ছিল। কাস্টমার যখন আসতো তাদের কাছে হচ্ছে টাকা নেওয়ার পাশাপাশি আবার যে সময়টা ফ্রি থাকতো সেই সময়টা আমি হচ্ছে ল্যাপটপে সময়টা ব্যয় করতাম আর কি, ভালো লাগতো আমার। তো সেখানে হচ্ছে যেমন প্রোগ্রামিং কি, তারপরে এই যে বিভিন্ন বিষয় যেমন বিষয়.com যে আমি তৈরি করেছি, এই বিষয়ের বিভিন্ন রকম প্রশ্ন নিজে করা বা অন্যের প্রশ্নের উত্তর দেয়, এগুলো আমি ওই দোকানে বসে থেকেই করেছি। প্লাস বিষয়ের যে প্রথম প্রোগ্রামিং অর্থাৎ বিভিন্ন ফেসার যে বাড়ানো, সেটা আমি এই দোকানে বসে থেকেই করেছি। রংপুরের পীরগাছা উপজেলার তরুণ এই উদ্যোক্তার নাম আরিফুল ইসলাম। পড়ালেখা অবশ্য রংপুর পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে কম্পিউটার সায়েন্সে। তখন থেকেই বাংলায় সাধারণ মানুষের উপযোগী কোনো প্রযুক্তি উদ্ভাবনার চিন্তা ছিল তার মাথায়। সেই চিন্তা থেকেই ধীরে ধীরে নির্মাণ করে ফেলেন বিস্ময় নামের অ্যাপসটি। বর্তমানে যে অ্যাপসের সুবিধাভোগী কয়েক কোটি। যখন আমি গুগলে আননোন কোনো টপিক সার্চ দিতাম, তো এই তো টপিকগুলোর রেজাল্ট আসতো, তখন ক্লিক করলে বিস্ময় অ্যাপে চলে যেতাম। এবং অনেক সময় দেখা গেছে যে এমন কিছু রেয়ার টপিক বা রেয়ার কোশ্চেন আছে যেগুলোর শুধু আনসার আমি বিস্ময় অ্যাপে পেয়েছি। রিসেন্টলি আমি অসুস্থ হয়েছিলাম, দ্যাট মোমেন্ট আমি ফিজিক্যালি ডাক্তারের কাছে যেতে পারতেছিলাম না। তখন আমি এই বিস্ময় অ্যাপটা ব্যবহার করে অনলাইনে বিশেষজ্ঞের সাথে পরামর্শ নেই এবং আমি চিকিৎসা সেবা নিতে পারি। এলাকার একজন প্রতিষ্ঠিত ছেলে হইতে পারছে একদম নিম্নবিত্ত থেকে, আমাদের জন্য গর্বের বিষয় এটা। আমারও ভাইয়ার ইনকামের দেখে আমারও শেখার আগ্রহ বাড়তেছে। এজন্য আমি ভাইয়াকে বললাম, ভাইয়াও আমাকে শেখার জন্য আগ্রহ দিছে, আমিও আর কি ভিডিও এডিটিং কাজ শিখতেছি। প্রযুক্তি উদ্যোক্তা আরিফুল ইসলাম অবশ্য এখন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে MBA করছেন। পড়াশোনা ব্যবসার পাশাপাশি বাকি সময়টুকু ব্যয় করছেন অ্যাপসের পেছনে। লক্ষ্য তার বহুদূর। যেহেতু আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং সব সময় ল্যাপটপ সামনে নিয়েই ছিলাম, আমার কমিউনিকেশনের একটা গ্যাপ ছিল বা তাদের সাথে ভালো মতো কথা বলতে পারতেছিলাম না। তো সেটাই আমি দেখতাম যে বিভিন্ন ওষুধ কোম্পানিতে যারা জব করে তারা ডক্টরদের সাথে সুন্দরভাবে কথা বলতে পারতেছে, বাট আমি গেলে পারতেছি না। তো তখন আমার ফিল হলো যে আমাকে আসলে মার্কেটিং শেখা দরকার। তো তখন আমি সিদ্ধান্ত নিই যে মার্কেটিংয়ে MBA করব এবং সেটা রানিংয়ে আছে। কাজ পড়াশোনার পাশাপাশি এমন উদ্যোগে সফল ছেলের জন্য গর্বিত আরিফুলের পরিবারের সদস্যরা। এক সময়ের ছোট্ট হোটেল ব্যবসায়ী বাবার জন্য নতুন সম্মানের জায়গা তৈরি হয়েছে, ছড়িয়ে পড়েছে খ্যাতি। আমারও ভালো লাগে, লোকেরও ভালো লাগে। এখানে ওই নিয়ে কিছু প্রতিষ্ঠান ও চালু করি, এই দোকানটা আমাকে করার জন্য ইনভেস্ট করি ওদেশে, এখন করে বসি থাকো এখানে করো দোকানটা। আমার ছেলের এখন সুনাম, সকলেই আসি বলে ভালো ছেলে, ভালো প্রতিষ্ঠান করতেছে, আরও 2-4 জন 10 জন শেখে এখানে আসি কাজ করে। বিস্ময় অ্যাপসটির চাহিদা বাড়ছে দিন দিন, যা তাকে আরও উৎসাহ যোগাচ্ছে। প্রত্যন্ত এলাকার একজন আরিফুল আদর্শ উদাহরণ হয়ে উঠতে পারেন আরও অনেক তরুণ প্রযুক্তি বিষয়ক উদ্যোক্তার জন্য। মুজাহিদ সাকিব, মাছরাঙ্গা নিউজ ডেস্ক। মাছরাঙ্গা দেশের সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। সারা দেশে তাপদাহ চলবে আরও একদিন। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোর এবং চুয়াডাঙ্গায়। 5 মে বৃষ্টির সম্ভাবনা বলছে আবহাওয়া বিভাগ। ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাসে হাওর অঞ্চলে চলছে ধান কাটা। 80% পরিপক্ব হলেই ধান কেটে ফেলার পরামর্শ কৃষি বিভাগের। এছাড়া এখনকার মতো ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙ্গা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখানো হবে।